Hello and welcome to my new video. আমরা এই চ্যানেলে আমরা সাইকোলজি অপশনাল সাবজেক্ট যেটা WBCS এর আমরা সেই সংক্রান্তে আলোচনা করি, বিভিন্ন টপিক সংক্রান্তে আলোচনা করি। আমাদের পেপার 1 পেপার 2 এ যে বিভিন্ন টপিকস আছে, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, সেই সব টপিক সম্পর্কে আমরা এখানে আলোচনা করি এই চ্যানেলটায়। তো যারা এই চ্যানেলের নতুন, ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তাদেরকে আমি বলবো প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সো দ্যাট আমি নতুন নতুন ভিডিওস নিয়ে আসতে পারি এবং সব স্টুডেন্টসদের আমি চেষ্টা করছি যতটা পারি, নিজের তরফ থেকে যতটা সাহায্য করতে পারি, হেল্প করতে পারি, ততটাই করার চেষ্টা করছি। তো যাই হোক, তো আজকের ভিডিওটা যেটা আমি আজকে ভিডিওটা বলবো সেটা হচ্ছে আমাদের এই শুধু আমাদের পেপার 1, আমাদের সাইকোলজির যেই অপশনাল এক্সামটা হলো 24th মে। তো সেই সম্পর্কে আমি বলবো, এক্সাম সম্পর্কে। তো দুটো আমাদের পেপার 1 পেপার 2, সেটার আনসারসগুলো আমি ডিসকাস করবো এই ভিডিওতে আমি পেপার 1টা ডিসকাস করছি, আর খুব শিগগিরই কালকে আমি আরেকটা ভিডিও আপলোড করব, কালকের মধ্যে আমি পেপার 2টাও ডিসকাস করে নেব, ঠিক আছে? তো যে একটা ভিডিওতে এই জন্য করছি না, বিকজ আমি ভাস্ট পুরো ডিসক্রাইব করব প্রত্যেকটা আনসার পয়েন্ট ওয়াইজ, কীরকম আনসারটা হওয়া উচিত, কি লেখা উচিত, কারেক্ট আনসার কি, তাই জন্য নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই জন্যই আজকের ভিডিওটা বা এই ভিডিওতে আমি জাস্ট পেপার 1টা ডিসকাস করছি, এবং কালকের বা নেক্সট ভিডিওতে, যেটা আমি নেক্সট ভিডিও আপলোড করব, সেখানে আমি পেপার 2টা ডিসকাস করব। ওকে, তো ফার্স্টলি আমি যদি কম্পেয়ার করি কি দুটো পেপার কিরকম এসছে, পেপার 1 বা পেপার 2 কিরকম এসছে, বা অল ওভার সাইকোলজি কিরকম এসছে, তো আই উড সে সাইকোলজি যা কোশ্চেন পেপার আমি দেখলাম, আমি বলবো খুব ভালো এসছে, ঠিক আছে? আমি একবারও বলবো না খুব ডিফিকাল্ট এসছে, কে জানি কোথার থেকে প্রশ্ন চলে এসছে। মানে আমি 200% শিওর, যারা আমার স্টুডেন্ট, যারা আমার কাছে পড়েছে, প্রত্যেকটা প্রশ্ন আমার ক্লাসে ডিসকাস করানো প্রত্যেকটা প্রশ্নই আমি কিন্তু আমার কোচিংয়ের ব্যাচে আমি ডিসকাস করিয়েছি, ঠিক আছে? সো আই উড সে দ্যাট এরকম কোনো প্রশ্ন নেই যেটা আমি বলবো কি একদম আউট অফ দ্য সিলেবাস এসছে, আর যারা অ্যাটলিস্ট আমার কাছে পড়েছো তারা একদম গাছ থেকে পড়বে কি ও মা এই কোশ্চেনটা কোত্থেকে এসছে, এই কোশ্চেনটা সম্পর্কে তো আমি কিছু জানি না, ঠিক আছে? এরকম আমার মনে হয় না কি এরকম কোনো কোশ্চেন এসছে যেটা একদম আউট অফ দ্য সিলেবাস। তো যেটা আমি ডিসকাস করাই সেখান থেকেই প্রশ্নগুলো এসছে, তাই জন্য সেই সম্পর্কে আমি এখন আলোচনা করতে পারবো কি অল ওভার সাইকোলজি আই উড সে ভালো এসছে কোশ্চেন পেপার। এবার যদি আমি ডিফারেন্সিয়েট করি দুটো পেপারে, পেপার 1 আর পেপার 2 কোনটা বেশি ভালো এসছে, তাহলে আই উড সে পেপার 1টা বেশি ভালো এসছে অ্যাজ কম্পেয়ার টু পেপার 2। পেপার 2ও ভালো এসছে, বাট পেপার 1 আর পেপার 2 যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি বলবো পেপার 1টা অসাধারণ এসছে, ঠিক আছে? পেপার 1 খুব 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 ভালো এসছে পেপার 1, আই উড সে। ওকে, সো পেপার 1 সম্পর্কে আমি আলোচনা বা আজকে ওটা টপিকটা ডিসকাস করা শুরু করি, ঠিক আছে? ফার্স্টলি যেটা বলবো কি গ্রুপ এ তে আসি। গ্রুপ এ তে জেনারেলি 5টা কোশ্চেন আসে, 5টার মধ্যে 3টে প্রশ্ন উত্তর লিখতে হয়। এবার সব থেকে বড় চেঞ্জ আর মজার জিনিস এসছে যেটা সাইকোলজিতে, সেটা হচ্ছে গ্রুপ এতে 7টা প্রশ্ন এসছে, আর আউট অফ 7 তোমাকে 3টে অ্যাটেন্ড করতে হবে। তার মানে চয়েসটা বুঝতে পারছো কত বেশি চয়েস আর কি পেয়েছো তোমরা, কি 7টার মধ্যে যে কোনো 3টে, মানে এলাই ব্যাপার, ঠিক আছে? আমি তো একদম যখন হাতে কোশ্চেন পেপারটা পেয়েছিলাম, মানে আমি দেখলাম, আমি তো খুব আনন্দ হয়েছিল কি বাবা 7টার মধ্যে 3টে, ও কোনো কথা হবে না। ওকে, সো প্রথম এই একটা ভালো জিনিস। ইভেন গ্রুপ বিতেও যেটা আসে, যেটা হচ্ছে ওই তোমার 3টে প্রশ্ন এসে 3টের মধ্যে যে কোনো 2টো, তাও অপশনস আছে, ঠিক আছে? এইবার চলে আসছি ফার্স্ট গ্রুপ এতে। গ্রুপ এতে আরেকটা ভালো জিনিস ঘটেছে, দুটো ভালো জিনিস ঘটেছে। একটা তো বললামই 7টা কোশ্চেন এসছে, অপশনটা অনেক বেশি। আরেকটা হচ্ছে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো সব ছোট ছোট প্রশ্ন এসছে, মানে এরকম কোনো প্রশ্ন আসেনি গ্রুপ এতে
যেটা প্রচুর টাইম কনজিউমিং, মানে ওই 1 ঘন্টা ধরে আমাকে লিখতেই হবে, লিখেই যাও লিখেই যাও লিখেই যাও, অনেকটা বেশি টাইম কনজিউমিং, এরকম কিন্তু কোনো প্রশ্ন না। গ্রুপ এতে প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে মানে ম্যাক্সিমাম 25 মিনিটের মধ্যে মানে নাবি দেওয়ার মতন। কোনো এরকম এত লেন্থি কোশ্চেন গ্রুপ এতে আসেনি, কিন্তু ইজি কোশ্চেন এসছে। আর গ্রুপ এতে যতগুলো কোশ্চেন এসছে, আরেকটা ভালো জিনিস সেটা হচ্ছে গ্রুপ এতে সব যতগুলো এসছে সব কিছু পয়েন্টে লেখার সুবিধে। কারণ আমি সবসময় বলি কি বেশি নম্বর কি করে পাবে বা বেশি স্কোর কি করে পাবে, স্কোরিং ব্যাপারটা কি করে হয়ে ওঠে। একটা তো হচ্ছে আমি সবসময় বলি কি ক্লাসে ওরকম প্রশ্ন অ্যাটেন্ড করো যেখানে ডিভিশন থাকে, 10+15+10 ডিভিশন থাকে। তো এখানে দেখতে পাচ্ছি গ্রুপ এতে যতগুলো প্রশ্ন আছে সব কটা ডিভিশনে এসছে, একটা তো 20+15+10, এই একটা সুবিধে, ভালো কথা। দ্বিতীয় জিনিস এসছে গ্রুপ এতে যতগুলো প্রশ্ন এসছে সব কটায় কোথাও না কোথাও তুমি ডায়াগ্রাম আঁকার, ফ্লোচার্ট আঁকার সুযোগ পাচ্ছ, যেগুলো অ্যাকচুয়ালি নম্বর তোলে, নম্বর ক্যারি করে। ঠিক আছে, তো এই একটা ভালো জিনিস, যদি কেউ অ্যাকচুয়ালি ডায়াগ্রাম এঁকে দিয়ে থাকে, ফ্লোচার্ট এঁকে দিয়ে থাকে, তো সেখানে সে এক্সট্রা নাম্বার পাচ্ছে। ঠিক আছে, এই একটা সুবিধে হয়েছে। আর প্লাস যতগুলো কোশ্চেন এসছে কোনোটাই এরকম না যে এক ঢালা আনসার, ঠিক আছে, মানে এসে টাইপ আনসার কোনোটাই না। আমি এটাও সাজেস্ট করি স্টুডেন্টসদের কি যেই আনসারগুলো সিলেক্ট করবে সেইগুলো, যেগুলো পয়েন্ট ওয়াইজ আনসার হবে সেগুলো সিলেক্ট করো, তাহলে সেইগুলো সময় কম লাগে এবং মার্কসও বেশি তোলে। ঠিক আছে, তো এখানে যে প্রশ্নগুলো এসছে সব কটাই আর কি পয়েন্ট ওয়াইজ লেখার আনসার এসছে। তাতে কি সুবিধে, মার্কস বেশি তুলবে, মানে আমি পয়েন্ট ওয়াইজ লিখছি, ডায়াগ্রাম দিচ্ছি, টাইমের মধ্যে আমার শেষও হয়ে যাচ্ছে এবং এতে মার্কসও আমার বেশি উঠবে। ঠিক আছে, তাই জন্য বলবো খুবই ভালো প্রশ্ন এসছে গ্রুপ এতে। ঠিক, গ্রুপ বিও যে বাজে এসছে এরকম না, গ্রুপ বি একটু ঘুরিয়ে দিয়েছে। ওই যে আমরা বলি না কি শুধু আমি মানে আমি বলি মুখস্থ করে ঢেলে দিয়ে চলে আসো, সেইটা না, জিনিসটা বোঝো, জিনিসটা বুঝলে যতই কোশ্চেন ঘুরিয়ে দিয়ে আসুক তোমরা ঠিক লিখতে পারবে। কখনো ক্র্যামিং সাহায্য করে না, যতক্ষণ তুমি আন্ডারস্ট্যান্ডিং না হবে, যতক্ষণ জিনিস বুঝবে না ততক্ষণ ক্র্যামিং কখনো সাহায্য করে না। ঠিক, সো যদি যে ক্লাসে অ্যাটেন্টিভলি শুনেছে, বুঝেছে, আমার মনে হয় কি সে গ্রুপ বিতে যে ঘুরিয়ে প্রশ্নগুলো করা হয়েছে সেটাও সে লিখতে পেরেছে। ঠিক আছে, ব্যাক করছি এবার আনসারগুলোতে, বেশি বকবক করছি, তোমরা একটু ভাবতে পারো এক্সট্রা বকবক করছে না, এই জিনিসগুলো আমার মনে হয় জানানোটা তোমাদের দরকার, সো দ্যাট যারা নেক্সট ইয়ারও যারা পরীক্ষা দেবে তাদেরকে এই টিপসগুলো সাহায্য করবে। ঠিক আছে, সো কোশ্চেনগুলো আমি আনসারে আসছি। ঠিক আছে, কারণ আনসার তোমরা এমনিও এদিক থেকে ওদিক থেকে পেয়ে যাও, এগুলো হচ্ছে কিছু টিপস যেগুলো আমার মনে হয় শেয়ার করাটা দরকার। ঠিক আছে, সো ফার্স্ট কোশ্চেন যেটা, ওয়াই ইজ অ্যাটেনশন সিলেক্টিভ ইন নেচার, explain with the help of suitable theoretical perspective, also discuss the different determinants of attention with suitable examples. ঠিক, প্রথমেই যে প্রশ্নটা দিয়েছে why is attention selective in nature, প্রশ্নটা কি বলছে কি অ্যাটেনশন কেন সিলেক্টিভ, অ্যাটেনশনের নেচারটা কি সিলেক্টিভ। সিলেক্টিভ মানে কি আমরা সিলেক্ট করি। কত নম্বরে এসছে, 10 নম্বরে এসছে, 10 নম্বরের মানে এটা আমাকে এক পাতা মতন এই আনসারটা আমাকে লিখতে হতো। এবার এখানে আমাকে কি লিখতে হবে কি আমরা যে অ্যাটেনশনটা আমরা কোথাও মনোযোগ দিই সেটা কেন এত আমরা সিলেক্ট করি, নির্বাচন করি কি আচ্ছা কি আমরা এইদিকে অ্যাটেনশন দেব, কেন, বিকজ তার কারণ হচ্ছে কি আমি যখন কোথাও অ্যাটেনশন দিচ্ছি সেখানে আমি কনসিয়াসলি অ্যাটেনশন দিচ্ছি। ঠিক, আনকনসিয়াস পার্টটা আছে। ঠিক আছে, আনকনসিয়াস মানে কি আমি ইচ্ছাকৃত করে ওখানে অ্যাটেনশন দিতে চাইছি না, কিন্তু আমার অ্যাটেনশন চলে যাচ্ছে, কিন্তু ওটা হচ্ছে একটা ডিফারেন্ট পার্ট। কিন্তু আমরা জেনারেলি কি করি, জেনারেলি কিন্তু আমরা যেখানে মনোযোগ দিচ্ছি, অ্যাটেনশন দিচ্ছি, কনসিয়াসলি দিচ্ছি। ঠিক আছে, আজকে যদি তুমি আমরা ভিডিওতে অ্যাটেনশন দিচ্ছ সেটা তুমি কনসিয়াসলি দিচ্ছ কি আচ্ছা আমাকে পয়েন্টগুলো শুনতে হবে, পয়েন্টগুলো আমাকে নোট ডাউন করে নিতে হবে, এক্সাম্পলসগুলো নোট ডাউন করে নিতে হবে, বা আমি এই যে তোমাদেরকে ডিসকাস করছি আনসার্সগুলো, তো আমার পুরো মনোযোগ বা পুরো অ্যাটেনশনটা আমার এই ভিডিওতে আছে। ঠিক, তার মানে কি আমাদের অ্যাটেনশন কি
অ্যাটেনশন বা মনোযোগ কোথায় থাকে? ইন আওয়ার কনসিয়াস পার্ট। আশা করি তোমরা যারা পরীক্ষা দিয়েছো জানো কি আমাদের মাইন্ডের পার্ট আছে কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস। সো মনোযোগ বা অ্যাটেনশনটা কোথায় আছে? আমাদের কনসিয়াস পার্টে। সেন্স আমি কনসিয়াসলি সিলেক্ট করছি কি এই মুহূর্তে আমাকে কোথায় অ্যাটেনশন দেওয়াটা দরকার, এই মুহূর্তে আমি কোথায় অ্যাটেনশন দিতে চাই, আর তারপরে আমি ওখানে কনসিয়াসলি অ্যাটেনশন দিচ্ছি। তাই জন্য সেটাকে সিলেক্টিভ বলা হয়। এই ইভেন এটার এক্সাম্পলও আছে, যেটা কি এটার উপর একটা থিওরি আছে, থিওরি বেস এক্সাম্পল, কি আমার সামনে যদি 10টা জিনিসও হয় তো আমি কনসিয়াসলি 10টা জিনিসে ইটস নট পসিবল কি আমি 10টা জিনিসেই অ্যাটেনশন দেব একসাথে। একসাথে সেটা দেওয়াটা সম্ভব হবে না। ঠিক সে ফর এক্সাম্পল এই মুহূর্তে আমার লেফট সাইড ড্রেসিং টেবিল রাখা আছে, আমার রাইট সাইড আলমারি আছে, আমার সামনে চেয়ারটা আছে, ঠিক আছে? ওকে, সো এই জিনিসগুলো আমি কিন্তু ড্রেসিং টেবিলের দিকে অ্যাটেনশন দিচ্ছি না, আমি আলমারির দিকে অ্যাটেনশন দিচ্ছি না। এই মুহূর্তে আমার পুরো অ্যাটেনশনটা ফোকাস আছে ল্যাপটপের উপর। মানে আমি কনসিয়াসলি কি করলাম, আমি সিলেক্ট করলাম কি আমি এই মুহূর্তে অ্যাট দিস মোমেন্ট আমি ল্যাপটপে পুরো অ্যাটেনশনটা দেব। ওকে, এবার এই অ্যাটেনশনটা কখন ফ্লাকচুয়েট হতে পারে? যদি আমি আবার কনসিয়াসলি নিজের অ্যাটেনশন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফোকাস করি। সে ফর এক্সাম্পল আমার সামনে চেয়ার রয়েছে আর চেয়ারের নিচেই কিন্তু আমার কুকুরটা শুয়ে আছে, ঠিক আছে? সো আমার এই মুহূর্তে কিন্তু অ্যাটেনশন এই দিকে, কিন্তু যদি হট করে আমার টিমন বাবু বেরিয়ে এসে এদিক ওদিক তাকায় তখনই কিন্তু আমার অ্যাটেনশনটা ওর দিকে চলে যাবে। কি হলো, টিমন বাবু বেরিয়ে এসে এদিক ওদিক তাকাচ্ছে, কিছুক্ষণ পরেই যদি চেঁচায় তাহলে তোমাদের ভিডিওতেও কিন্তু ওর ঘেউ ঘেউ রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে? তো আমার অ্যাটেনশনটা ওইদিকে চলে যাবে। সো ওই যে অ্যাটেনশনটা আমার ওইদিকে গেল সেটাও কিন্তু আমার কনসিয়াসলি ওইদিকে গেল, বিকজ আমার মাথায় কি রয়েছে কি আমার ভিডিওটা পারফেক্ট হওয়া চাই, ঠিক আছে? সেখানে অন্য চেষ্টা করব যতটা নয়েজ না ঢোকে, আমি চেষ্টা করছি সেখানে যদি দেয়ার আর চান্সেস কোনো একটা নয়েজ ঢোকার তাহলে আমার অ্যাটেনশনটা ওইদিকে চলে যাবে। মানে আমি একটা ওয়ার্ক করছি অ্যান্ড ইফ দেয়ার আর চান্সেস কি সেই ওয়ার্কটা কোনো রকমের হিন্ড্রেন্স, কোনো রকমের বাধা আসতে পারে, তখন সেই বাধাটার দিকে আমার অ্যাটেনশন ফোকাস হয়ে যাবে। আবার কিন্তু আমার অ্যাটেনশন আমি সিলেক্ট করছি, মানে এই মুহূর্তে আমি কোথায় সিলেক্ট করছি? ল্যাপটপের ওপর প্রেজেন্ট যে কাজটা করছি। তারপরে যদি আমার মনে হয় আমার প্রেজেন্ট ওয়ার্কে কোনো রকমের বাধা পড়ছে তাহলে আমার অ্যাটেনশন চলে যাচ্ছে সেই বাধাটার দিকে, কি সেই বাধাটা আমার কাজে আর কি প্রবলেম ক্রিয়েট করবে না সেই বাধাটা বাধার মতনই থাকবে, চুপচাপ ঘুমোবে, ঠিক আছে? এসে আমার কাজে কোনো বাধা পড়বে না, ওটাও আমি সিলেক্ট করছি, ঠিক? সো ওয়াই ইজ অ্যাটেনশন সিলেক্টিভ? বিকজ ওটা আমাদের কনসিয়াস পার্টে আছে অ্যান্ড কনসিয়াসলি আমরা সিলেক্ট করি বেসড অন আওয়ার প্রায়োরিটি দ্যাট এই মুহূর্তে আমি কিসের ওপর অ্যাটেনশন দেব, কিসের ওপর ফোকাস দেব, ঠিক? দ্যাটস ওয়াই ইট ইজ সিলেক্টিভ। উই সিলেক্ট দ্যাট কি কোন জিনিসের ওপর আমাকে অ্যাটেনশন দিতে হবে। অ্যান্ড ইভেন আউট অফ 10 থিংস উই ক্যান নট ফোকাস অন ইচ অ্যান্ড এভরি অবজেক্ট, ঠিক? 10টা জিনিসের মধ্যে আমি 10টা জিনিসের ওপরই ফোকাস করতে পারবো না। সো উই হ্যাভ টু সিলেক্ট কি আউট অফ 10 থিংস আমি কিসের ওপর অ্যাটেনশন ফোকাস করব, ঠিক আছে? এই গেল ফার্স্ট পার্টটা। ওকে, সেকেন্ড পার্টে কি জিজ্ঞেস করছে? এক্সপ্লেন উইথ সুটেবল থিওরিটিক্যাল পার্সপেক্টিভ। এবার ওই ব্যাপারটাই বলছে কি যে প্রথম পার্টে যে প্রশ্নটা আমরা তোমাদের করছি কি অ্যাটেনশন ইজ সিলেক্টিভ ইন নেচার, মানে আমরা সিলেক্ট করি ওটার সাথে ম্যাচ করি তুমি কিছু থিওরিজ বলো তো, কিছু তত্ত্ব বলো তো। এই আমরা সিলেক্ট করি মানে অ্যাটেনশনটা যে সিলেক্টিভ ইন নেচার এই ব্যাপারটার সাথে ম্যাচ করে কিছু আমাদের তত্ত্ব বলতে পারবে? তো সেখানে আমাকে এই থিওরিজগুলো মেনশন করতে হতো। ফার্স্ট হচ্ছে কি ফিল্টার থিওরি, যেখানে আগেই বললাম 10টা জিনিসের মধ্যে একটা জিনিস আমরা সিলেক্ট করি কি কোনটার ওপর অ্যাটেনশন দেব। সেকেন্ড হচ্ছে ফিল্টার অ্যাটিনিউয়েশন থিওরি, দেখো এটা এসছে 15 নম্বরে, যদি দেখো এখানে 3টে থিওরি আছে 5 5 5,
ঠিক আছে, যদি ভাগ করে নাও আর কি। ফিল্টার অ্যাটেনুয়েশন থিওরি, সেখানেও বলছে আমরা সিলেক্ট করছি, ঠিক আছে, কি একটা প্রচণ্ড নয়েজ, একটা ঘরে যদি প্রচণ্ড বেশি আওয়াজ থাকে, তাহলে ওই এতগুলো আওয়াজের মধ্যে পার্টিকুলার কোনো আওয়াজ যদি আমার পার্সোনালি রিলেটেড হয়, তাহলে কিন্তু আমি সিলেক্ট করে নেব ওই পার্টিকুলার ওই আওয়াজটাতে ফোকাস করতে। মানে একটা জায়গা ভেবে না, বিয়ে বাড়িতে প্রচুর ক্যাচর ম্যাচর আওয়াজ হচ্ছে, সেখানে যদি আমার নাম ধরে কেউ ডাকে, এই পায়েল, ঠিক আছে, আমার তখনই মনটা ওদিকে ঘুরবে, আচ্ছা কেউ আমার ডাকলো মনে হলো, ঠিক আছে, কেউ আমার নাম ডাকলো কি, মানে আমি আমার কনসিয়াস পার্টটা সিলেক্ট করে নিল যে কোথাও একটা কেউ আমার ডাকলো, আমার নাম ধরে কেউ ডাকলো, ঠিক আছে। দ্যাট মিনস কি হলো, তাহলে অ্যাটেনশন কি সিলেক্টিভ ইন নেচার, মানে আমার এখানেও সিলেক্ট করে নিচ্ছে, যেই কোনটা সিলেক্ট করছে, যেগুলো আমার সাথে পার্সোনালি রিলেটেড, ব্যক্তিগতভাবে আমার সাথে জড়িত, সেই জিনিসগুলো সিলেক্ট করে নিচ্ছে। 3 নম্বরে কি কোন থিওরি বলছে, মাল্টিমোড থিওরি। মাল্টিমোড থিওরিতে কি বলছে, অ্যাটেনশন কিরমভাবে কাজ করে। প্রথমে আমার সেন্সরি, আমার সামনে একটা কোনো স্টিমুলাই প্রেজেন্ট হয়, তারপরে আমরা সেই স্টিমুলাইকে মিনিং দিই, কোনো অর্থ দিই, তারপরে সেটা আমার এই দেখে না কনসিয়াস পার্টে ওটা এন্টার করে, তারপরে আমরা অ্যাটেনশন দিই, কোনো জায়গায় মনোযোগ দিই, ঠিক আছে। সো এই গেল থিওরিটিক্যাল পার্ট। আর তারপরে বলছে ডিটারমিনেন্টস। ডিটারমিনেন্টস কি ছিল, দু রকমের ডিটারমিনেন্টস আছে, এক্সটার্নাল আর ইন্টারনাল। এক্সটার্নালের ভেতরে মানে কি কি অ্যাটেনশন, যেগুলো মানে কোন কোন ফ্যাক্টরস যেগুলো অ্যাটেনশনকে এফেক্ট করতে পারে। স্টিমুলাসের নেচার, মানে উদ্দীপকের প্রকৃতি, উদ্দীপকটা কিরকম, মানে পিকচার না তোমার টেক্সচুয়াল, মানে জাস্ট টাইগার, TIGER টাইগার লেখা, না টাইগারের ছবি আছে, ঠিক আছে, কতটা তীব্রতা বা কিরমভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তার গতি কিরকম, তার সাইজ কিরকম, বড় মানে ভেবে না একটা বড় বিল্ডিং, না একটা পাশে পুচকু বিল্ডিং, ঠিক আছে, স্টিমুলাসটা কোথায় আছে, ওর লোকেশন কোথায়। একদম আমরা বলি না একদম পিক জায়গায় ওই নোটিশ বোর্ডটা লাগায়, তাহলে সবাই দেখতে পারবে, ওই কোণে নোটিশ বোর্ডটা লাগিয়েছিস কে দেখবে, ঠিক আছে, সেটাই হচ্ছে লোকেশন। ঠিক, নতুনত্ব, ঠিক আছে, আগে একঘেয়ে কিছু হচ্ছিল, কিছু একটা চেঞ্জ হলো, সাথে সাথে আমার অ্যাটেনশন ওইদিকে যাবে, আরে এটা তো এরকম ছিল না, আজকে কিছু নতুন দেখতে পাচ্ছি। ঠিক, কন্ট্রাস্ট, কিছু চেঞ্জ হলে, কিছু রিপিট হলে, ঠিক আছে, এইগুলো হচ্ছে এক্সটার্নাল। আর ইন্টারনাল ফ্যাক্টরসও আছে, যেমনি ইন্টারেস্ট, ইমোশন, কোনো জিনিসের প্রতি আমার যদি ইন্টারেস্ট হয়, তাহলে আমার অ্যাটেনশন ওইদিকে, মনোযোগ ওইদিকে যাবে, ঠিক আছে। বা ভেবে না তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, পাশে মোমো দোকান রয়েছে, তুমি মোমো খেতে খুব ভালোবাসো, তুমি যেতে কি হঠাৎ করে ওইদিকে তাকাবে, ঠিক আছে, কি ও মোমোওয়ালা বসে আছে, যাই এক প্লেট মোমো খেয়ে আসি, ঠিক আছে। সো কনসেপ্টটা কি, কি যেদিকে আমার ইন্টারেস্ট সেদিকে আমার মনোযোগটা ওইদিকে চলে যেতে পারে। ইমোশনস, ডিজায়ার, এক্সপিরিয়েন্স, সো এই পয়েন্টগুলো আমাকে লিখতে হতো উইথ এক্সাম্পলস। বারে বারে বলছি উইথ এক্সাম্পলস, এক্সাম্পলস ছাড়া কিন্তু ইল্যাবোরেটও করতে পারবে না, আর এক্সাম্পল সবসময় নম্বর বেশি ইনক্রিজ করে, ঠিক আছে। এই গেল ফার্স্ট কোশ্চেন গেলাম। এবার আসছি সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে কি বলছে, অপারেন্ট কন্ডিশনিং এক্সকিউজ মি ডিফার ফ্রম ক্লাসিক্যাল কন্ডিশনিং। এবার এখানে বলতে পারো কোশ্চেন 2-এ পুরোপুরি লার্নিং চ্যাপ্টারটাই দিয়ে দিয়েছে, ঠিক আছে, কারণ লার্নিং চ্যাপ্টারে তোমাদের 4টে থিওরি আছে, সো 4টে থিওরি দিয়ে দিয়েছে মোটামুটি। সো অপারেন্ট কন্ডিশনিং অ্যান্ড ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের ডিফারেন্সটা লিখতে হতো, এখানে মাঝখান থেকে একটা লাইন টেনে দুটোর মাঝে ডিফারেন্সটা লিখতে হতো, ঠিক আছে। এখানে কিন্তু থিওরি লিখতে হবে না, যারা থিওরি লিখেছো একটানা, ঠিক আছে, তাদের কিন্তু কোশ্চেনে বেশি নম্বর পাবে না, ঠিক আছে। ক্লাসিক্যাল আর অপারেন্টের যেখানে বলেছে ডিফারেন্স, হাউ ডাজ ইট অপারেন্ট ইজ ডিফার ফ্রম ক্লাসিক্যাল, তাহলে সেখানে আমাকে ডিফারেন্সটা মতনই লিখতে হতো, মানে অপারেন্ট লিখে একটা লাইন করে ক্লাসিক্যাল মানে দুটো কলম করে আমাকে লিখতে হতো। আর এখানে পার্থক্য দুটোর মাঝখানে আমি এবার পয়েন্টগুলো কী করে বাড়াবো, সেটা হচ্ছে ক্লাসিক্যালকে দিয়েছে প্যাভলভ, অপারেন্টকে দিয়েছে গিভেন বাই স্কিনার। প্যাভলভ কিসের ওপর এক্সপেরিমেন্ট করেছে, ডগ। স্কিনার কিসের ওপর করেছে, তোমার র্যাট, ঠিক আছে। প্যাভলভ কিসের ওপর ফোকাস করছে, তোমার কন্ডিশনিংয়ের ওপর, অ্যাসোসিয়েশনের ওপর। স্কিনার কিসের ওপর ফোকাস করছে, রিওয়ার্ড আর রিইনফোর্সমেন্টের ওপর, ঠিক আছে।
তো দুটো থিওরির মাঝে কি ডিফারেন্সটা আছে সেটা আমাকে পয়েন্ট ওয়াইজ এখানে লিখতে হতো, ঠিক আছে। ম্যাক্সিমাম তোমরা এখানে মিনিমাম 10টা পয়েন্ট তো এখানে লিখতে হবেই, ঠিক আছে, মাথায় রেখো 10টা পয়েন্ট তো লিখতে হবেই এখানে, 10 to 15 পয়েন্টস। তারপরে বলছে ক্রিটিক্যালি ডিসকাস ট্রায়াল অ্যান্ড এরার আর ইনসাইট লার্নিং। তো এখানে আমাকে দুটো থিওরি আর কি এক্সপ্লেন করে দেবে। ট্রায়াল অ্যান্ড এরার থর্নডাইকের যে থিওরিটা, সেই থিওরিটা আমাকে এক্সপ্লেন করতে হবে, এবং ইনসাইট লার্নিং যেটা তোমার সুলতান, যে চিম্প্যাঞ্জি সুলতান, সেই যে থিওরিটা, সেই থিওরিটা আমাকে এখানে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। দুটো থিওরি আমাকে এখানে এক্সপ্লেন করে দিতে হবে। তো ইজি কোশ্চেন এটা, ওকে। 10 মার্কসের এসছে, এমনিতেও দুটো থিওরি ছোট, তো অসুবিধা নেই। নেক্সট এসছে কোশ্চেন নাম্বার 3-তে চলে আসছি। ওকে, কোশ্চেন নাম্বার 3 যেটা দিয়েছে, ক্রিটিক্যালি ডিসকাস SOI মডেল অফ ইন্টেলিজেন্স। অনেকে বলছে ম্যাম SOI দেখে আমি ঘাবড়ে গেছিলাম, SOIটা আবার কোন মডেল এসে গেছে। তো এটা হচ্ছে গিলফোর্ডের, মানে গিলফোর্ডের স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট, ঠিক ওটাকেই শর্টে লেখা আছে এস স্ট্রাকচার, ও অফ আই ইন্টেলেক্ট। SOI হচ্ছে স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট। তো এখানে গিলফোর্ডের থিওরি লেখার কথা ছিল, আমি ইভেন বলেও ছিলাম কি, যখন আমি বলছিলাম ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, সেখানে আমি বলেও ছিলাম কি গিলফোর্ডেরটা করে নিও, ঠিক আছে। এর সাথে একটা ডায়াগ্রামও আছে, কিউবিক ডায়াগ্রাম আছে একটা, সেটাও ডায়াগ্রামটা এঁকো, ঠিক। তো এখানে এই গিলফোর্ডের থিওরিটা লিখতে হতো, এবং লিখেছে গার্ডনারের থিওরি বলতে হাউ ডাজ ইট ডিফার ফ্রম গার্ডনার্স ভিউ পয়েন্ট, মেনশন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য মডেল, ঠিক। এবার এখানে আমাকে কি লিখতে হবে, আগে আমাকে গিলফোর্ডের থিওরিটা এক্সপ্লেন করতে হবে, তারপরে আমাকে গার্ডনারের থিওরি সম্পর্কে অল্প লিখতে হবে, তারপরে আমাকে লিখতে হবে কি কি করে একটা প্যারাগ্রাফে গিলফোর্ড আর গার্ডনারের থিওরির ডিফারেন্সটা কোথায়, ঠিক। যেরকম গিলফোর্ড ফোকাস করেছে যে সেই 3টে পয়েন্টের ওপর, অপারেশন, কন্টেন্ট, প্রোডাক্ট, ঠিক। কিন্তু গার্ডনার ফোকাস করেছে অনেকগুলো ফ্যাক্টরসের ওপর, ঠিক, ইন্টারপার্সনাল, ইন্ট্রাপার্সনাল, ন্যাচারালিস্টিক, ঠিক আছে। গার্ডনার অনেকগুলো ফ্যাক্টরসের ওপর ফোকাস করেছে, মিউজিক্যাল ইন্টেলিজেন্স, ঠিক। আরেকটা জিনিস, গিলফোর্ড ইন্টেলিজেন্সকে একটা পার্ট হিসাবে দেখছে, ও বলছে প্রসেসটাকে এক্সপ্লেন করেছে, কি প্রথমে এইটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে, একটা প্রসেস হিসাবে গিলফোর্ড এক্সপ্লেন করেছে, ওই প্রসেসটারই বিভিন্ন পার্ট বলেছে। কিন্তু গিলফোর্ড বলছি, সরি, গার্ডনার পুরো ইন্টেলিজেন্সটাকে ভাগ করে দিয়েছে। গার্ডনার কোনো প্রসেস বলেনি, ও পুরো একটা ইন্টেলিজেন্সটাকে ভাগ করে দিয়েছে, কি ঠিক আছে, ওর মিউজিক্যাল ইন্টেলিজেন্স আলাদা, ওর এস্থেটিক ইন্টেলিজেন্স আলাদা, ওর ন্যাচারালিস্টিক আলাদা, ওর ইন্ট্রাপার্সনাল আলাদা, গার্ডনার পুরো ভাগ করে দিয়েছে আর কি, ঠিক। তো আমাকে এই ডিফারেন্সটা লিখতে হতো, এবং গিলফোর্ডের থিওরির এই অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। এখানে বলেছে মেনশন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য মডেল হচ্ছে গিলফোর্ডের থিওরি। তো গিলফোর্ডের থিওরির ইউজেস কি বা অ্যাপ্লিকেশন কি, আমাকে এখানে সেইটা এখানে লিখতে হতো, ওকে। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন বলছে ডিফাইন অ্যাটিটিউড সম্পর্কে জিজ্ঞেস করছে। হাউ ডাজ অ্যাটিটিউড ফর্মেশন টেক্স প্লেস, অ্যাটিটিউড কিরমভাবে তৈরি হয়, এবং ক্যান অ্যাটিটিউড বি চেঞ্জ, অ্যাটিটিউডকে কি চেঞ্জ করা যেতে পারে, আর যদি হ্যাঁ হয় তাহলে ব্যাপারটাকে ইল্যাবোরেট করো, কিরমভাবে চেঞ্জ করা যেতে পারে উইথ এক্সাম্পল। সাইকোলজিতে কিন্তু বারবার আমি সবসময়ও বলি এক্সাম্পলস অবশ্যই দিও, কিন্তু এক্সাম্পলস ছাড়া হবে না, ঠিক। এবার কোশ্চেনটায় আসছি, কি বলছে, ডিফাইন অ্যাটিটিউড, আর অ্যাটিটিউড কিরমভাবে তৈরি হয়, ঠিক আছে। সো এখানে আমাকে সিম্পল অ্যাটিটিউডের সম্পর্কে আমাকে বলতো, তো কিরম অ্যাটিটিউড জিনিসটা কি, অ্যাটিটিউড হচ্ছে একটা সোশ্যাল গ্রুপ, বা তোমাদের সামনে যেরকম লেখা আছে, একটা সোশ্যাল গ্রুপ সম্পর্কে আমার কি ধারণা, সেটাকেও অ্যাটিটিউড বলবো। আমার একটা বিহেভিয়ার মানে আমার ব্যবহার, ঠিক আছে, সেটাও অ্যাটিটিউড। আমার চিন্তাধারা, সেটাও অ্যাটিটিউড, ঠিক আছে। মানে এখানে কিন্তু অ্যাটিটিউড নেগেটিভ সেন্সে না, এটা হচ্ছে কি আমার যদি কারোর প্রতি পজিটিভ অ্যাটিটিউড হয় তাহলে স্বাভাবিক আমি তার সাথে খুব ভালো ব্যবহার করব, কিন্তু কারোর প্রতি আমার যদি খুব নেগেটিভ অ্যাটিটিউড হয় তাহলে স্বাভাবিক তার সাথে আমার যখন দেখা হবে আমি মুখ ঘুরিয়ে হয়তো চলে যাব, ঠিক। এবং যে অ্যাটিটিউড কোথায় সাহায্য করছে, একটা আইডেন্টিটি তৈরি করতে সাহায্য করছে, ঠিক।
তো কারুর পার্টিকুলার আইডেন্টিটি লোকের সমাজে তার নাম তৈরি করছে। কেউ হয়তো বলবে বাবা ওর এত নিরীহ মানুষ, এত খুবই ভালো ভদ্রমহিলা বা খুব ভালো ভদ্রলোক, ভদ্রলোক তো ভালো তো হবেই, তো ভদ্র মহিলা ভদ্রলোক, তো আমরা বলি কি হ্যাঁ মানে তার অ্যাটিটিউড বলতে পারি কি তার অ্যাটিটিউড এতটাই ভালো, তার ব্যবহার এতটাই ভালো, আমরা বলি কি খুব ডাউন টু আর্থ সে, ঠিক আছে। এবার অ্যাটিটিউড খারাপ হলে আমরা বলবো কি বাবা কি অভদ্র লোকজন সব, ঠিক আছে। সো বেসিক্যালি অ্যাটিটিউড ইজ হোয়াট, অ্যাটিটিউড হচ্ছে সামথিং যেটা হেল্প করে আইডেন্টিটি তৈরি করতে, উইচ হেল্পস ইন এস্টাবলিশিং দ্য আইডেন্টিটি, উইচ গাইডস our behavior, which guides our thinking process, and it plays an important role in societal level because it can form a positive attitude towards any particular thing, and it can আমরা একটা পজিটিভ অ্যাটিটিউডও তৈরি করতে পারি, ইভেন আমাদের একটা নেগেটিভ অ্যাটিটিউডও তৈরি হতে পারে towards any particular thing, object or institution or whatever etc. ঠিক সেখানে তোমরা এখানে 4 নম্বর পয়েন্টে একটা এক্সাম্পল আছে, একটা তোমরা এখানে যদি এক্সাম্পল দিও যদি এক্সপ্লেন করতে পারতে তাহলে খুবই ভালো হয়, যারা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করেছো খুবই ভালো। আচ্ছা, তারপরে বলছে কিরমভাবে তৈরি হয়। অ্যাটিটিউড তৈরি হয় ফ্রম অবজারভেশন, ঠিক লোকজন যেটা দেখছে সেখান থেকে তৈরি হয়। বাচ্চাদের অ্যাটিটিউড তৈরি হয় মা বাবার কাছে, যেটা সে দেখছে সেটার থেকে তৈরি হচ্ছে। মা বাবা যদি কোনো জিনিসের প্রতি ভালো ব্যবহার করে, পজিটিভ অ্যাটিটিউড থাকে, তাহলে বাচ্চার মধ্যেও সেই পজিটিভ অ্যাটিটিউডটা দেখা দেবে। আর মা বাবা যদি কোনো জিনিসের প্রতি সবসময় একটা নেগেটিভ অ্যাটিটিউড রাখে, তাহলে বাচ্চার মধ্যেও কিন্তু সেই নেগেটিভ অ্যাটিটিউডটা দেখা দেবে। ঠিক বাচ্চাও সেই পার্টিকুলার জিনিসের প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড, ওই জিনিসটাকে এড়িয়ে চলবে, সেই জিনিসটার সাথে মিশবে না, ঠিক আছে, পজিটিভভাবে সেটাকে পজিটিভ চোখে দেখবে না। তো যেটা সে দেখছে, বাচ্চারা মা বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে যেটা দেখছে সেখান থেকে সে শিখছে। এবং একটা ফ্যাক্টর হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, সেটা হচ্ছে যদি যমজ বাচ্চা হয় তো সেখানে যেহেতু আইডেন্টিক্যাল সেম জেনেটিক স্ট্রাকচার ওদের, তো তার জন্য যদি একজনের পার্টিকুলার আইডেন্টিটি হয়, অ্যাটিটিউড হয়, তাহলে আরেকটা ভাই বা বোন তারও সেম বা সিমিলার অ্যাটিটিউড সে ফলো করে, ঠিক আছে। এবং আমাদের ব্যক্তিগত পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অ্যাটিটিউড তৈরি হয়, ঠিক। আমার সাথে ভেবে নাও আমি কিছু জিনিস শুনে বড় হয়েছি, আর আমার যখন আমি বড় হলাম আমি শুনে বড় হয়েছি এই জিনিসটা খুব ভালো, আর আমার ব্যক্তিগত যখন বড় হয়ে এক্সপিরিয়েন্সও সত্যি খুব ভালো হলো ওই জিনিসটার সাথে, আমার অ্যাটিটিউড কি তৈরি হলো, ওই জিনিসটার প্রতি একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হবে। কিন্তু আমি কোনো জিনিস শুনে এসেছি খুব খারাপ, আর আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সও সেই জিনিসটার সাথে খারাপ হলো, তাহলে আমার ওই জিনিসটার প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়, না ভাই সত্যি কথাই ওটা ভীষণ নেগেটিভ, খারাপ। কিন্তু আবার যদি এবার নেক্সট প্রশ্নে জিজ্ঞেস করেছে অ্যাটিটিউড কি বদলানো যায়, ইয়েস বদলানো যাবে। কোনো জিনিসের প্রতি আমি ছোটবেলার থেকে খুব নেগেটিভ অ্যাটিটিউড শুনে এসেছি বা দেখে এসেছি মা বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে, গ্র্যান্ড পেরেন্টসের কাছে, তো আমার অ্যাটিটিউড সেই জিনিসটার প্রতি খুব নেগেটিভ হয়ে গেছে। এবার কিন্তু যখন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হলো, ঠিক আছে, তখন আমি দেখলাম কি ওই জিনিসটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের পরে আমি দেখলাম কি না ওটা তো নেগেটিভ না, ওটা তো খুবই ভালো, বা ওটা আমার জন্য খুব হেল্পফুল হয়েছে ওই জিনিসটা, ঠিক। তার মানে কি তখন আমার অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে গেল, কি না যেটা আমি ছোটবেলা থেকে নেগেটিভ শুনে এসেছিলাম উইচ ইজ অ্যাকচুয়ালি নট নেগেটিভ, ওটা অ্যাকচুয়ালি পজিটিভ, ঠিক। So through personal experience attitude can be changed. Okay, so এই গেল অ্যাটিটিউডের কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আসছি, নেক্সট পার্টে। ওকে, সো নেক্সট কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিফাইন সেন্সেশন, মেনশন ইট অ্যাট্রিবিউটস, হাউ ক্যান সেন্সেশন বি মেজার্ড। সো ডিফাইন সেন্সেশনে তোমরা লিখতে পারো কি মানে সেন্সেশন ইজ বেসিক্যালি একটা সেন্সেশন ইজ দ্য র মেটেরিয়াল, সেন্সেশন ইজ নট দ্য নলেজ, ঠিক আছে। আমি এখানে একটা পার্থক্য করিয়েছিলাম ক্লাসে সেন্সেশন পারসেপশনে, তো এখান থেকে তোমরা এক্সপ্লেন করতে পারো কি সেন্সেশন ইজ হোয়াট, সেন্সেশন ইজ দ্য র মেটেরিয়াল। সেন্সেশন কে আমরা মিনিং দিই না, সেন্সেশনকে যখন আমরা একটা মিনিং দিচ্ছি তখন ওটা পারসেপশন পরিণতি হচ্ছে। সো সেন্সেশন ইজ সামথিং যেটা আর কি তোমার যেখানে আমাদের বিলিভ ইনভলভ থাকে না, ঠিক আছে। সেন্সেশন আমাদের কনসিয়াস আনকনসিয়াস পার্ট
দুটোতেই কাজ করে। কনসিয়াস স্টেট অফ মাইন্ডে মানে আমি যখন জেগে আছি, জেগে থাকা অবস্থায় আমার সেন্সেশন কাজ করছে, আমি বলছি যে মানে আমার শীত করছে বা গরম লাগছে, এটা আমার সেন্সেশন, ঠিক আছে। অ্যান্ড আমার সাবকনশিয়াস মাইন্ডেও সেন্সেশন অ্যাক্টিভ থাকে, মানে আমি যখন ঘুমোচ্ছি, আমি যখন ঘুমিয়ে অনেক সময় আমরা ভয় পেয়ে যাই, একটা বাজে স্বপ্ন দেখে যে আমরা ভয় পেয়ে যাই, তখন ওখানেও কিন্তু আমার সেন্সেশন কাজ করছে। যখন আমি ইনঅ্যাক্টিভ স্টেট অফ মাইন্ড, ঠিক আছে, সেখানে আছি, তখন আমার সেন্সেশন কাজ করছে। বিকজ একটা ভয় স্বপ্ন দেখে, মানে একটা ভূতের ভেবেনো স্বপ্ন দেখে আমি ভয় পেয়ে গেলাম, তো ফিয়ার কি আমার ভয় করলো, সেটাও কিন্তু একটা সেন্সেশন। তো সেন্সেশন ইজ সামথিং উইচ ইজ অনলি দ্য র মেটেরিয়াল অফ দ্য নলেজ, ঠিক আছে। আর সেন্সেশন ইজ ওয়ার্ড যেখানে উইচ ইনভলভস দ্য কোয়ালিটিজ অফ দ্য অবজেক্ট, ঠিক। অবজেক্ট যে পার্টিকুলার সেইটা কিন্তু সেন্সেশন না, অবজেক্টের যে কোয়ালিটি, মানে হাওয়া দিচ্ছে, হাওয়াটা ইজ নট সেন্সেশন। হাওয়াটাকে যে আমি ফিল করছি, ওটা ঠান্ডা হাওয়া না গরম হাওয়া, তো সেটা হচ্ছে সেন্সেশন, ঠিক আছে। তো সেন্সেশন হচ্ছে র মেটেরিয়াল, ঠিক, এবং ওটা অবজেক্টের কোয়ালিটি, ঠিক, সেটাকে আমি সেন্সেশন বলবো। নেক্সট যেটা বলছে কি সেন্সেশনের, মোবাইলটাই পড়ে গেল, অ্যাট্রিবিউটস, ঠিক আছে। সো অ্যাট্রিবিউটস মানে কি কি ফ্যাক্টরস যেগুলো সেন্সেশনকে এফেক্ট করে, সেটা হচ্ছে কোয়ালিটি, মানে ভেবে নাও কোনো সাউন্ড, ঠিক আছে, সাউন্ডটার কোয়ালিটি কীরকম, ভেবে নাও আমি ফোনে কথা বলছি, তো যদি কোয়ালিটি ভালো হয়, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি তার আওয়াজ, তার মানে কি কোয়ালিটি ভালো, আমার সেন্সেশন ভালো হবে। এবং যদি খুব হ্যাঁ হ্যালো কিচ্ছু শুনতে পাচ্ছি না তোমার আওয়াজ, কি বলছো, তাহলে মানে কি কোয়ালিটি খারাপ, ঠিক আছে, তার মানে আমার সেন্সেশন অতটা হবে না। সো এই অ্যাট্রিবিউটসগুলোকে আমাকে মেনশন করতে হতো। আর এই যে হ্যালো বলেছি, আমার টিমন বেরিয়ে এসছে, মানে এই আমার যে টিমু বাবু, ওর একটা ব্যাপার আছে কি, ফোনে কথা বলতে পারবে না, ঠিক আছে, ফোনে কথা বললেই বাবু খেপে যায়, রেগে যায়। আর ও বুঝে কখন, যখনই কেউ ফোন করে বাই চান্স ফোনে বলে হ্যাঁ হ্যালো হ্যাঁ আসছি, না না ফোন রাখিনি, আমি ফোনে কথা বলছি না। এই যে তোমাকে বলতে গিয়ে তোমাদেরকে আমি যে বললাম মানে হ্যালো ওয়ার্ডটা, ও তাতেই মুন্ডু গুনে আমার দিকে দেখাচ্ছে, মানে ফোন এলো নাকি, তাহলে আমি এক্ষুনি চাটাতে শুরু করব। ওর সেন্সেশন অ্যাক্টিভ হয়ে যায় এই ফোন, হ্যালো হ্যাঁ আসছি, মানে ওর মনে হয় কি কেউ বোধহয় এলো আর এক্ষুনি সে বেরিয়ে চলে যাবে আমাকে ছেড়ে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, কমেডি বা জোকস পার্ট, ঠিক আছে, অ্যাট্রিবিউটস হলে এই ব্যাপারটাকে লিখতে হতো, এই কোয়ালিটি, ইন্টেন্সিটি, ডিউরেশন, এই ফ্যাক্টরসগুলো যেগুলো সেন্সেশনকে এফেক্ট করে। এবং আরেকটা প্রশ্ন ছিল হাউ সেন্সেশন ক্যান বি মেজার্ড, এখানে আমি জেনেছি কি ওয়েবার ফেকনার ল কেউ লিখে এসছে, তো এখানে কিন্তু ওয়েবার ফেকনার লটা আসতো না। হাউ সেন্সেশন ক্যান বি মেজার্ড, এখানে হয়তো আমাদের এই তিনটে মেথডস, মেথড অফ অ্যাভারেজ এরর, মেথড অফ লিমিট, মেথড অফ কনস্ট্যান্ট স্টিমুলাই। দেখো 15 নম্বরের এসছে 5 5 5, ঠিক। তো এখানে এই মেজারমেন্টগুলো লিখতে হতো উইথ এক্সাম্পলস। তো যারা ওয়েবার ফ্যাক্টর লিখে এসছো হতাশ হয়েও না, মন খারাপ করো না। ওয়েবার ফ্যাক্টর ল যেহেতু লিখেছো, সেখানে এলডিএল ব্যাপারটা মেনশন করেছো, সেখানে কিছু নম্বর পাবে নিশ্চয়ই, একদম যে রসগোল্লা পাবে এরকম না, কিছু নম্বর পাবে, কিন্তু মেথড অফ এই অ্যাভারেজ এরর, লিমিট, কনস্ট্যান্ট স্টিমুলাই, এইটা আর কি কারেক্ট আনসার হতো। তোমরা একটা জিনিস দেখো, যতগুলো আমরা প্রশ্ন ডিসকাস করলাম সবকটাই কিন্তু পয়েন্ট ওয়াইজ আছে, যেটা আমি ভিডিওর আগেই বলছিলাম, ঠিক আছে, কি আনসারগুলো সবকটাই পয়েন্টে পয়েন্টে আর ছোট ছোট, তাহলে কি আমার সময়ও সেভ হচ্ছে আর আমি আনসারে অনেকটা এক্সপ্যান্ডও করতে পারছি, মানে এক্সপ্যানশনও হচ্ছে, সময়ও সেভ হচ্ছে, আর আমি মানে বোরও হবো না, পয়েন্টে আনসার আছে, এক ঢালা আনসার হলে কি লিখবো না লিখবো আমাকে ভাবতে হতো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে আসছি আমি। ওকে, নেক্সট কোশ্চেনটা যেটা এসছে, হোয়াট ইজ মেন্ট বাই ফরগেটিং কার্ভ, হাউ ডাজ ফরগেটিং টেক্স প্লেস ইন অ্যাকর্ডিংস উইথ ডিফারেন্ট থিওরিটিক্যাল নোশনস। এবার মজার ব্যাপারটা হচ্ছে কি, এই যে যদি সেকেন্ড পার্টে বলি হাউ ডাজ ফরগেটিং টেক্স প্লেস, তার মানে কি কজেস অফ ফরগেটিং জিজ্ঞেস করছে, মানে হাউ ডাজ ফরগেটিং টেক্স প্লেস, কি করে ফরগেটিং হয় বা কেন হয়,
ঠিক আছে, তার মানে কি আমাকে কজেস লিখতে হতো ফরগেটিং এর। বাট এখানে আরেকটা পার্টও আছে, কোশ্চেনটা শেষ হয়নি। ইন অ্যাকর্ডেন্স উইথ, মানে কার সাথে আমাকে রিলেট করে বলতে হবে কজেস, উইথ ডিফারেন্ট থিওরিটিক্যাল নোশন, মানে থিওরিজ অফ ফরগেটিংটা লিখতে হবে, তার আগে আমাকে ফরগেটিং কার্ভটা এক্সপ্লেন করতে হবে। তো ইটস ভেরি ইজি, ঠিক আছে। সো থিওরিজ অফ ফরগেটিংয়ে কী কী আছে, ডিকে থিওরি ছিল, ঠিক আছে, ব্যবহার না করে করে জিনিস আমরা ভুলে যাই। সেকেন্ডে ইন্টারফারেন্স থিওরির আবার প্রোঅ্যাক্টিভ রেট্রোঅ্যাক্টিভ আছে, ঠিক আছে। অ্যান্ড মোটিভেটেড থিওরি, মানে যে জিনিসগুলো আমার খারাপ ঘটেছে আমার লাইফে সেগুলো আমি ইচ্ছাকৃত করে আমি ভুলে যেতে চাই, মনে করতে চাই না। আর এই ফরগেটিং কার্ভে এই ডিকে থিওরির আন্ডারই ছিল অ্যাবিঙ্গোয়াজের ফরগেটিং কার্ভ, যেটা সময়ের সাথে সাথে মানুষ ভুলে যায়। এটার আন্ডারে অ্যাবিঙ্গোয়াজের একটা এক্সাম্পলও ছিল, এক্সপেরিমেন্ট ছিল যেটাও করেছিল। ননসেন্স সিলেবাস কিছু ওয়ার্ডস দিয়েছিল, সেই ওয়ার্ডস বলবো না, কিছু লেটার্স দিয়েছিল, সেই লেটার্সগুলো দিয়ে মানে একটা লিস্ট তৈরি করে সেখানে 10টা ওয়ার্ডস দিয়েছিল, 10টা ওয়ার্ডস দিয়ে বলেছিল মুখস্থ করে এবার তুমি শোনাবে, মানে তোমাদের কটা ওয়ার্ড দেখি তোমরা রিকল করতে পারো। তো প্রথম সাথে সাথে ও শুনলো, দেখলো 10টার মধ্যে 10টাই রিকল করতে পারলো। এবার তারপরে 2 ঘন্টা পরে শুনলো, 2 ঘন্টা পরে দেখলো 10টার মধ্যে 8টা। আবার কিছুক্ষণ পরে শুনলো, দেখলো 10টার মধ্যে 6টা। 24 আওয়ার্স পরে 10টার মধ্যে 4টে। মানে আস্তে আস্তে কি হচ্ছে, কার্ভটা নিচের দিকে যাচ্ছে, কারণ সময় যেভাবে যেভাবে যাচ্ছে সে আস্তে আস্তে ভুলে যাচ্ছে। তো ওই অ্যাবিঙ্গোয়াসের কার্ভটাই এখানে এক্সপ্লেন করতে হতো, ঠিক আছে। সো নেক্সট কোশ্চেনে চলে আসছি, 7 নম্বর কোশ্চেন। ওকে, 7 নম্বর কোশ্চেন এসছে, হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারেস্ট। তারপরে বলছে ডিফারেন্সিয়েট ফ্রম অ্যাচিভমেন্ট, আর তারপরে হচ্ছে হাউ ইন্টারেস্ট ক্যান বি মেজার্ড। এবার এটাও খুব ইজি কোশ্চেন বলবো, মানে ইন্টারেস্ট কি, ঠিক আছে। সেখানে আমরা বলতে পারি ইন্টারেস্ট জিনিসটা কি, ইন্টারেস্ট হচ্ছে কোনো কাজের প্রতি আমরা যখন হাইলি মোটিভেটেড থাকি, ঠিক আছে, সেই জিনিসটাকে, সেই হাই মোটিভেশনটাকে আমরা ইন্টারেস্ট বলতে পারি। তার কারণ হচ্ছে যে জিনিসটা আমার ইন্টারেস্ট হবে সেই জিনিসটা আমি নিজের 100% দেবো, সেই কাজটা করাতে আমি যখন নিজের 100% দেবো, সো দেয়ার আর হাই চান্সেস কি সেখানে আমার সাকসেস আসাটার চান্সেসটা অনেকটা হাই। সো সাকসেস কখন আসবে, যখন আমি কোনো কাজের প্রতি হাইলি মোটিভেটেড থাকবো, ঠিক, বা ওই পার্টিকুলার যে গোল, সেই গোলটা অ্যাচিভ করা, যে আমার ডিজায়ার, আমার ইচ্ছে, আমার আকাঙ্ক্ষা, সেই গোলটাকে অ্যাচিভ করা, ঠিক। সো এই যে ডিজায়ার, ঠিক, এই ডিজায়ারটাকে কোথার থেকে তৈরি হচ্ছে, ইন্টারেস্ট থেকে, ঠিক। আমার ওই গোলের, ওই কাজটা, ওই গোলটা অ্যাচিভ করলে যে কাজটা আমাকে করতে হবে, সে ফর এক্সাম্পল তোমরা এখানে WBCS এর এক্সাম্পলটা লিখতে পারো কি অ্যাজ আ WBCS অফিসার আমাকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো হচ্ছে আমার ইন্টারেস্ট, সেই কাজগুলো করতে আমার ভালো লাগে, তার জন্য আমি সেই গোলেরকে অ্যাচিভ করার জন্য আমি নিজের 100% দিচ্ছি, ঠিক আছে। সো ইন্টারেস্ট ইজ সামথিং যেটা আমাকে হাইলি মোটিভেটেড করে তুলছে, আমার গোলের প্রতি একটা প্রপার ডাইরেকশন দিচ্ছে, ঠিক, এবং আমার ডিজায়ার্স, আমার যে ইচ্ছে, আমার ইচ্ছেগুলো আমার মনে আছে, ঠিক, তো সেইগুলোতে আমি যাতে যে ডিজায়ার্সগুলো অ্যাচিভ করতে পারি সেখানেও কিন্তু ইন্টারেস্ট আমাকে সাহায্য করে, ঠিক আছে। অ্যাচিভমেন্টের সাথে এটা পার্থক্য কোথায়, কারণ সিম্পল জিনিস, ইন্টারেস্ট হচ্ছে একটা, যেমনি সেন্সেশন পারসেপশনে বলছিলাম র আর এবং প্রেসাইজ, তেমনি ইন্টারেস্ট হচ্ছে সামথিং র, ঠিক। অ্যাচিভমেন্ট হচ্ছে সামথিং প্রেসাইজ, ঠিক। অ্যাচিভমেন্ট হচ্ছে আমি পার্টিকুলার এই জিনিসটা আমি পেতে চাই, বা আমি পার্টিকুলার এই জিনিসটা পেয়ে গেছি। সে ফর এক্সাম্পল WBCS অফিসার, বিইং আ WBCS অফিসার ইজ মাই অ্যাচিভমেন্ট, ঠিক। অ্যান্ড ইন্টারেস্ট ইজ হোয়াট, কি আফটার বিইং আ WBCS অফিসার আমাকে কি কি কাজ করতে হবে, সেই কাজগুলো আমার ইন্টারেস্টের, ঠিক, সেই কাজগুলো আমার পছন্দের, রাইট। সো ইন্টারেস্ট হচ্ছে সামথিং যেটা হচ্ছে র, অ্যান্ড অ্যাচিভমেন্ট হচ্ছে মোর তোমার প্রিসাইজ অর মোর কনসাইজ, ঠিক। ইন্টারেস্ট হচ্ছে কি, ইন্টারেস্ট যেটা কোনো জিনিস অ্যাচিভ করতে সাহায্য করছে, ঠিক।
সো অ্যাচিভমেন্ট বা কোনো অবধি পৌঁছানোর জন্য আমার ইন্টারেস্ট থাকলেই আমি পার্টিকুলার জিনিসটা আমি অ্যাচিভ করতে পারবো। ইফ দেয়ার ইজ নো ইন্টারেস্ট তাহলে আমি পার্টিকুলার জিনিসটা অ্যাচিভও করতে পারবো না, ঠিক আছে। তারপরে বলছে হাউ ইন্টারেস্ট ক্যান বি মেজার্ড। মেজারমেন্টের অনেকগুলো স্কেল আছে, যেমনি এই যে স্ট্রং ইন্টারেস্ট ইনভেন্টরি আছে, জ্যাকসন ভোকেশনাল ইন্টারেস্ট সার্ভে আছে, ক্যারিয়ার অ্যাসেসমেন্ট ইনভেন্টরি আছে, রিয়াসিক মডেল আছে অফ হল্যান্ড, ঠিক আছে। সো অনেকগুলো টেস্ট আছে ইন্টারেস্ট মেজার করা, তো এই টেস্টগুলো আমাকে লিখতে হতো। অ্যান্ড দিস ওয়াজ অল অ্যাবাউট গ্রুপ এ। এবার গ্রুপ এতে আমি যদি বলি কি ভালো কোশ্চেন, সবকটাই ভালো কোশ্চেন, বাট স্টিল আমি বলবো এখানে গ্রুপ এতে কোশ্চেন নাম্বার 2টা খুব ভালো যদি কেউ অ্যাটেন্ড করে থাকো, বিকজ কোশ্চেন নাম্বার, এখন আমি স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে ভাবছি, মানে আমি যদি স্টুডেন্ট হই তাহলে আমি কোনটা অ্যাটেন্ড করতাম, আমি কোশ্চেন নাম্বার 2টা অ্যাটেন্ড করতাম। তার কারণ হচ্ছে এখানে পয়েন্টসে লেখার সুযোগ আছে, প্লাস এখানে আমার ডায়াগ্রাম করার সুযোগও আছে, ঠিক আছে। পয়েন্টও পাচ্ছি, ডায়াগ্রামও পাচ্ছি, তাই জন্য আমি কোশ্চেন নাম্বার 2টা বেটার আমি বলবো। কোশ্চেন নাম্বার 3টা আমি অ্যাটেন্ড করতাম, তার কারণ আবার বলবো ডায়াগ্রাম আছে, যেহেতু গিলফোর্ডের ডায়াগ্রামটা পাবো তাই জন্য, ঠিক। নেক্সট আমি বলবো 5 আর 6-এর মধ্যে আমি একটা অ্যাটেন্ড করতে পারি, ঠিক আছে। তার কারণ হচ্ছে 5এও অনেকটা পয়েন্টসে লিখতে হবে উইথ এক্সাম্পল লেখার সুযোগ আছে, পয়েন্টসে লেখার সুযোগ আছে, আর কম সময়ের মধ্যে হয়ে যাবে, বেশি সময় খাবে না। আর কোশ্চেন নাম্বার 6ও ডায়াগ্রাম আছে প্লাস পয়েন্টসে আছে, তো এটাও বেশি সময় খাবে না আর কি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো যদি অ্যাটেন্ড করে থাকো ভালো। কোশ্চেন নাম্বার 1টাও ভালো, কিন্তু ডিটারমিনেন্টস আছে, তো একটু ডিটারমিনেন্টস লিখতে, যাদের স্পিডটা একটু স্লো, তো ডিটারমিনেন্টস লিখতে হবে, তো সময় বেশি লাগতে পারে, ঠিক আছে। সেইটা ভেবেই আমি বললাম। বাকি গ্রুপ এ খুবই ভালো এসছে, সবকটা প্রশ্নই খুব ভালো এসছে। সো নাও উই ক্যান মুভ অন টু গ্রুপ বি। এবার গ্রুপ বির যদি গল্প বলি, গ্রুপ বিতে একটা জিনিস, কোশ্চেন নাম্বার এক্সকিউজ মি 8-এ, ঠিক আছে, এখানে আমি এক্সপ্লেন করার কিছু নেই। এখানে বলেছে কগনিটিভ আর মরাল ডেভেলপমেন্ট সম্পর্কে যে থিওরিটা আছে, উইথ দ্য হেল্প অফ সুটেবল থিওরি এক্সপ্লেন করো, ঠিক আছে। সো কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি হচ্ছে পিয়াজের থিওরি, বারবার করে প্রত্যেকটা ক্লাসে বলে গেছি পিয়াজের থিওরি দয়া করে ছেড়ে যেও না। লাস্ট যখন আমি ইম্পর্টেন্ট কোশ্চেনও বলছিলাম তখনও বলেছি পেঁয়াজের থিওরি ছেড়ে যেও না। এরপরে যদি কেউ পেঁয়াজের থিওরি যদি কেউ ছেড়ে গিয়ে থাকো, আমি কিছু বলার নেই, আমার মানে পিঠের লাগানোর মতন অবস্থা হবে যদি কেউ ছেড়ে দিয়ে যাবে, ঠিক আছে। সো কগনিটিভ এখানে লেখা আছে কগনিটিভ অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট রান প্যারালাল টু ওয়ান অ্যানাদার, জাস্টিফাই উইথ দ্য হেল্প অফ সুটেবল থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, ঠিক। মানে একটা বাচ্চা কিরমভাবে তার ডেভেলপমেন্টটা হয় সেটা আমাকে এক্সপ্লেন করতে হবে উইথ দ্য হেল্প অফ থিওরি। সো কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি হয়ে যাচ্ছে পেঁয়াজের থিওরি, আর মোরাল ডেভেলপমেন্টের থিওরি হচ্ছে কোহেলবার্গের থিওরি। আর দুটো থিওরি আমি বলেছিলাম নিজের যখন আমি লাস্ট ক্লাস ভিডিওটা আপলোড করেছিলাম কি ইম্পর্টেন্ট কোশ্চেন্সের, সেখানেও বলেছিলাম পেঁয়াজের থিওরি ভুল করেছিল না, এবং আমি বলছিলাম ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা ছাড়তে হলে ছেড়ে দিয়ে যেতে পারো, কিন্তু ওর মধ্যে থেকে কোহেলবার্গের থিওরিটা প্লিজ করে নিও, সেটাও আমি বলেছিলাম এই কোহেলবার্গের থিওরি প্লিজ ছেড়ে যেও না, পুরো ডেভেলপমেন্ট চ্যাপ্টার ছেড়ে দিও কিন্তু কোহেলবার্গের কোশ্চেনটা করে দিও। সেই দুটোই এসছে, তো ধরে রাখো 40 মার্কসে তো 20 মার্কসে ভালোই আছে, 20 মার্কস তো অবভিয়াসলি দরকার পড়বেই, সো 20 মার্কসে। সো মরাল ডেভেলপমেন্ট এখানে আমি একটা বলবো, মরাল ডেভেলপমেন্টে তো আমার আছেই 6টা স্টেজেস এক্সপ্লেন করলাম। কগনিটিভ ডেভেলপমেন্টে যদি কেউ শুধু 4টে স্টেজ লিখে এসছো, যদি কেউ অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ইকুইলিব্রিয়াম লেখনি, শুধু 4টে স্টেজই এক্সপ্লেন করেছো, তাহলেও ওটা পারফেক্টলি কারেক্ট। মানে এটা ভেবো না কি এই মা আমি তো অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন লিখিনি তাহলে কি আমি কম নম্বর পাবো, একদম না। কগনিটিভ ডেভেলপমেন্টের স্টেজেস লেখা ছিল, স্টেজেস বলতে ওই 4টে স্টেজই বোঝায়, ঠিক আছে, প্রি অপারেশনাল, অপারেশনাল, কনক্রিট অপারেশনাল, ওই স্টেজেসগুলোই বোঝায়। তো ওখানে ওই 4টে স্টেজ আর কোহেলবার্গের 6টা স্টেজ, যদি এইটা লিখে এসছো তাহলে আনসার একদম পুরো ঠিক আছে, কোনো ভুলের প্রশ্নই নেই, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন বলছে অ্যাজ আ সাইকোলজিস্ট মেনশন হাউ ক্যান দ্য সোশ্যাল ট্যাবু অফ কাস্টিজম অ্যান্ড আনটাচেবিলিটি বি কার্বড, ঠিক। সো বেসিক্যালি কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, বলছে কি
এই যে সোশ্যাল ট্যাবু, কাস্টিজমের যে সোশ্যাল ট্যাবু, এই কাস্ট ওই কাস্ট নিয়ে যে ট্যাবু আর কি ধারণা, বা আনটাচেবিলিটি, এটা ছুঁয়াছুত নিয়ে যেই মানে বেসিক্যালি প্রেজুডিস, ঠিক আছে। ডাইরেক্ট কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করেনি এখানে কি হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস ফর হ্যান্ডলিং প্রেজুডিস, ওইটা না করে মানে নাকটা এরকম করে না করে এরকম করে নাকটা ঘুরিয়ে ধরেছে। আচ্ছা বলো তো, how can the social taboo of casteism and untouchability be curbed? সোজা কথা, আনটাচেবিলিটি আর কাস্টিজম কি, এগুলো প্রেজুডিস, ঠিক। কার্ভ মানে কি, ব্যাপারটা হচ্ছে আমাকে বন্ধ করতে হবে। সো সোজা মুদ্রা কথা হচ্ছে প্রেজুডিস কি করে হ্যান্ডেল করা যেতে পারে, কি করে হ্যান্ডেল করা যেতে পারে এটাও আমরা ক্লাসে ডিসকাস করেছি। প্রোভাইডিং এডুকেশন, শিক্ষা, যদি যতটা মানুষের মধ্যে শিক্ষা হবে ততটা বেশি মানুষ বুঝবে, জানবে এইসব ব্যাপারে, ঠিক আছে। এইসব ব্যাপারকে আমরা কন্ট্রোল করতে পারি। নেক্সট হচ্ছে ইনক্রিজিং ইন্টারগ্রুপ কন্ট্রাক্ট, যত আমরা অন্য কাস্ট, অন্য কালচার, কমিউনিটির সাথে যতটা বেশি মিশবো, জানবো, ততটা এটা কমবে। কারণ যত আমি অপরকে চিনবো ততটাই আমার মাথায় যে ভুল কনসেপ্টগুলো, ধারণাগুলো, ওইগুলো চেঞ্জ হবে, ঠিক। ভুল ধারণাগুলো আর কি এক্সকিউজ মি, ভুল ধারণাগুলো বন্ধ হবে এবং একটা পজিটিভ ধারণা আর কি তৈরি হবে, ঠিক আছে। অ্যান্ড থার্ড কি বলছে, হাইলাইটিং অন ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, একটা মানুষের ওপর ফোকাস করবো রাদার দ্যান গ্রুপের ওপর, ঠিক। কোনো গ্রুপে সবাই পারফেক্ট হয় না, সবাই ভালোও হয় না, সবাই খারাপও হয় না। তো আমি ইন্ডিভিজুয়াল আইডেন্টিটির ওপর ফোকাস করবো, ভাই আমার সাথে যে মিশছে সেই মানুষটা কীরকম, রাদার দ্যান ওর কাস্ট, কালার, কালচার, কমিউনিটি, হ্যান ত্যান, সেইটা কি আমার দরকার নেই জেনে, ঠিক আছে। মানুষটা কীরকম আমাকে সেটার উপর ফোকাস করা দরকার। তো এই একটা সিম্পল কোশ্চেন একটু ঘুরিয়ে এসছে, আর কিছু না। এখন তোমরা বলবে এই 3টে পয়েন্ট লিখবো, 40 মার্কসের কোশ্চেন এসছে, হ্যাঁ 40 মার্কসের মতন। এটা বলবো কোশ্চেন নাম্বার 9 অ্যান্ড 10, 9 আর 10টা 40 মার্কসের মতন দেয়ার ছিল না, এটা 20 মার্কসের কোশ্চেন, তো 20 মার্কসের মতনই দিলে হতো, এটা 40 মার্কসের মতন দেওয়ার মানে ছিল না, 9 আর 10, বাট দিয়েছে। তো আমাকে যখন এরকম পরিস্থিতি চলে আসবে কি 20 মার্কসের কোশ্চেন হঠাৎ করে খুলে দেখছো 40 মার্কস এসে গেছে, সাইকোলজির একটাই রুল মাথায় রাখবে, সেটা হচ্ছে এক্সাম্পল, উদাহরণ, ঠিক। যখনই আনসারের বেশি ব্যাখ্যা করতে হবে, বেশি এক্সপ্লেন করতে হবে, উদাহরণ ঢুকিয়ে দাও, এক্সাম্পলস ঢুকিয়ে দাও। থ্রু এক্সাম্পলস অনলি তোমরা ওটাকে আরও বেশি এক্সপ্লেন করতে পারো, আনসারটা বাড়াতে পারো, ঠিক। সো এখানেও তোমাকে যতটা পারো এক্সাম্পলস দিয়ে আনসারটাকে ইলাবোরেট করতে হতো, ঠিক। অ্যান্ড ফাইনালি কোশ্চেন নাম্বার 10 যদি বলি, তো কোশ্চেন নাম্বার 10-এরও সেম গল্প। এই যে টাইম পারসেপশন এসছে, বুঝেই গেছো, পারসেপশন অফ টাইম ইজ অ্যাম্বিগুইটিস, জাস্টিফাই। এবার যদি বলি এই টাইম পারসেপশনের ব্যাপারটা, এবার এখানে কি করতে হবে, এখানে যে ব্যাপারটা অ্যাম্বিগুইটিস মানে কি, মানে আমরা বুঝতে পারি না যে কতটা সময় লাগছে, মানে বেশি সময় লাগলো না কম সময় লাগলো আমরা আন্দাজ করতে পারি না। তো এই কনসেপ্টটাকে এক্সপ্লেন করো। তো এখানে এই পয়েন্টগুলোই লিখতে হতো, এই ফিল ইন্টারভাল, আনফিল ইন্টারভাল, মোনোটোনাস, ফ্যামিলিয়ার। যে কাজটা খুব বোরিং হলে, মোনোটোনাস হলে আমাদের মনে হয় কি অনেক বেশি সময় লাগছে, যেমনি আমার এই ক্লাসটা যদি মোনোটোনাস লেগে থাকে তাহলে মনে হবে কি বোধহয় 40 মিনিটের ক্লাসে তোমার মনে হবে কি বাবা প্রায় 1 ঘন্টা লাগিয়ে দিল এইটুকুনি বলতে। কিন্তু যদি ক্লাসটা ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে মনে হবে ও মা শেষ হয়ে গেল, আজকে পেপার 2টা করিয়ে দিলে এই ভিডিওতে ভালো করতো, আবার পেপার 2-র জন্য নেক্সট ভিডিও, তো সময়টা বুঝতে পারলে না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিও, হ্যাঁ, তাহলে আমিও মোটিভেটেড হব। ওকে, সো কনসেপ্ট এটাই কি মোনোটোনাস ব্যাপারটা লিখতে হতো, ফ্যামিলিয়ার ব্যাপারটা লিখতে হতো, ঠিক আছে। ইভেন দেখো জিনিস ফ্যামিলিয়ার হলে তোমার তাড়াতাড়ি মুখস্থ হবে, তাড়াতাড়ি তোমরা জিনিসটা করবে, একদম আননোন হলে সময় বেশি লাগবে, ঠিক আছে। ভেবে না যেমনি তোমাদের কোশ্চেন আনসার আগের থেকে পড়া আছে, তুমি রিভাইজ করছো, সময় কম লাগবে। সদ্য ওই আলমারির ওপর থেকে বইটা নামিয়ে এরকম করে ঝুল ঝাল ঝেড়ে এখন পড়তে বসছো, সময় বেশি লাগবে, সিম্পল। তো এই পয়েন্টগুলোই লিখতে হতো। 40 নম্বরে এসছে, তার মানে এক্সাম্পল দিয়ে ব্যাপারটা
বাড়াতে হতো, ঠিক আছে। সো দিস ওয়াজ অ্যাবাউট পেপার 1। যারা মোনোটোনাস ফিল করেছো তাদের জন্য থ্যাংক ইউ এতক্ষণ সহ্য করার জন্য। নেক্সট ভিডিওতে আশা করছি তোমরা আবার ব্যাক করবে যখন পেপার 2 নিয়ে আলোচনা করব। তো তাদের জন্য ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। আর যাদের ভিডিওটা ইন্টারেস্টিং লেগেছে তো তাদেরকেও আমি আশা করছি পেপার 2 এর ভিডিওতে ফেরত পাবো। আর তাদের কাছে আমি আরেকটাও আশা করছি, সেটা হচ্ছে আগে বললাম একটা লাইক, আর তোমরা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এই ভিডিওটা যারা সাইকোলজি অপশনাল এইবার দিয়েছে, এবং যারা দেয়নি তোমরা তাদের সাথেও এটা শেয়ার করতে পারো যারা সাইকোলজি নিয়ে প্রিপারেশন নিচ্ছে, তাহলে তাদের আইডিয়া হবে অ্যাবাউট দ্য কোশ্চেন আনসার্স অ্যান্ড অল, ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। নেক্সট চেষ্টা করব নেক্সট 2-3 মানে মাসে, জুন জুলাই মাসে আরও অনেক ভিডিওস নিয়ে আসার। তো ততক্ষণ অবধি টাটা, বাই বাই।